অনুরাধা, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা। এই বাড়িতে আসিয়া একটা পুরাতন আরাম কেদারা জোগাড় হইয়াছিল। বিকেলে দিকে তাহার দুই হাতলে পা ছড়াইয়া দিয়া বিজয় চোখ বুজিয়া চুরুট টানিতেছিল। কানে গেল, বাবু মশাই। চোখ মেলিয়া দেখিল অনতিদূরে দাঁড়াইয়া এক বৃদ্ধ ভদ্রলোক তাহাকে সসম্মানে সম্বোধন করিতেছে। বিজয় উঠিয়া বসিল। ভদ্রলোক বয়স ৬০-এর উপরে গিয়াছে, কিন্তু দিব্য গোলগাল, বেঁটেখাটো, শক্ত সমর্থ দেহ, গোঁফ পাকিয়া সাদা হইয়াছে, কিন্তু মাথার প্রশস্ত টাকের আশেপাশে চুলগুলি ভ্রমরকৃষ্ণ। সম্মুখে গোটাকয়েক ছাড়া দাঁতগুলি প্রায় সমস্তই বিদ্যমান। গায়ে তসকের কোট, গরদের চাদর, পায়ে চীনা বাড়ির বার্নিশ করা জুতা, ঘড়ি, সোনার চেন হইতে সোনা বাঁধানো বাঘের নখ ঝুলিতেছে। পল্লী অঞ্চলে ভদ্রলোকটিকে অবস্থাপন্ন বলিয়া মনে হয়। পাশে একটা ভাঙা টুলের উপর বিজয়ের চুরুটের সাজ সরঞ্জাম থাকিত। সরাইয়া লইয়া তাহাকে বসিতে দিলেন। ভদ্রলোক বসিয়া বলিলেন, নমস্কার বাবু। বিজয় কহিল, নমস্কার। আগন্তুক বলিলেন, আপনারা গ্রামের জমিদার মহাশয়ের পিতা ঠাকুরও হচ্ছেন কৃতী ব্যক্তি লক্ষপতি। নাম করলে সুপ্রভাত হয়। আপনি তারই সুসন্তান। স্ত্রীলোকটিকে দয়া না করিলে সে যে ভেসে যায়। কে স্ত্রীলোক? কত টাকা বাকি? ভদ্রলোক বলিলেন, টাকার ব্যাপার নয়। স্ত্রীলোকটি হচ্ছেন ঈশ্বর অমর চাটুর্যের কন্যা, প্রাতঃস্মরণীয় ব্যক্তি গগন চাটুর্যের বৈমাত্র ভগিনী। এ তার পৈতৃক গৃহ। সে থাকবে না, চলে যাবে, তা ব্যবস্থাও হয়েছে। কিন্তু আপনি যে তারে ঘাড় ধরে তাড়িয়ে দিচ্ছেন, এ কি মশায়ের কর্তব্য? এই অশিক্ষিত বৃদ্ধের প্রতি ক্রোধ করা চলে না, বিজয় মনে মনে বুঝিল, কিন্তু কথা বলার ধরনে জ্বলিয়া গেল। কহিল, আমার কর্তব্য আমি বুঝব, কিন্তু আপনি কে যে তার হয়ে ওকালতি করতে এসেছেন? বৃদ্ধ বলিলেন, আমার নাম ত্রিলোচন গাঙ্গুলি। পাশের গ্রামে মসজিদপুরে বাড়ি, সবাই চেনে। আপনার বাপ মায়ের আশীর্বাদে আমার কাছে গিয়ে হাত পাততে হয় না, এমন লোক এদিকে কম। বিশ্বাস না হয় বিনোদ ঘোষকে জিজ্ঞাসা করবেন। বিজয় কহিল, আমার হাত পাতবার দরকার হলে মশায়ের খোঁজ নেব, কিন্তু যার ওকালতি করতে এসেছেন তার আপনি কি জানতে পারি কি? ভদ্রলোক রসিকতার ছলে ঈষৎ হাস্য করিয়া বলিলেন, কুটুম্ব। বৈশাখের এই কটা দিন বাদে আমি ওকে বিবাহ করিব। বিজয় চকিত হইয়া কহিল, আপনি বিবাহ করবেন অনুরাধাকে? আজ্ঞে হ্যাঁ, আমার স্থির সংকল্প। জ্যৈষ্ঠ ছাড়া আর দিন নেই, নইলে এই মাসেই শুভকর্ম সমাধা হয়ে যেত। থাকতে দেবার কথা আপনাকে আমার বলতেও হতো না। বিজয় কিছুক্ষণ স্তব্ধ থাকিয়া প্রশ্ন করিল, বিয়ের ঘটকালি করল কে? গগন চাটুর্যে। বৃদ্ধ রোষ কষায়িত চক্ষে কহিলেন, সে তো ফেরারি আসামি মশাই, প্রজাদের সর্বনাশ করে চম্পট দিয়েছে। এতদিন সেই তো বাধা দিচ্ছিল, নইলে অঘ্রাণে বিবাহ হয়ে যেত। বলে স্বভাব কুলীন, আমরা কৃষ্ণের সন্তান, বংশজের ঘরে বোন দেব না। এই ছিল তার বুলি। এখন সে গোমর রইল কোথায়? বংশজের ঘরে যে আসতে হলো যে। এখনকার দিনে কুল কে খোঁজে মশাই? টাকাই কুল, টাকাই মান, টাকাই সব। বলুন ঠিক কিনা? বিজয় বলিল, হ্যাঁ ঠিক। অনুরাধা স্বীকার করছেন। ভদ্রলোক সদম্ভে জানুতে চপেটাঘাত করিয়া কহিল, স্বীকার? বলছেন কি মশাই? যাচাযাচি। শহর থেকে এসে আপনি একটা তারা লাগাতেই দুচোখ অন্ধকার যায়।
মা, তারা দাঁড়াই কোথায়? নইলে আমার তো মতলব হুম, ঘুরে গিয়েছিল। ছেলেদের অমত, বৌমাদের অমত, মেয়ে জামাইয়ে সব বেঁকে দাঁড়িয়েছিলেন। আমিও ভেবেছিলুম দূর হোকগে, দু সংসার তো হলোই, আর না। কিন্তু লোক দিয়ে নিজে ডেকে পাঠিয়ে রাধা কেঁদে বললে, গাঙ্গুলি মশাই, পায়ে স্থান দাও, তোমার উঠোন ঝাড় দিয়ে খাবো, আমার সেই ভালো। কি করি স্বীকার করলুম। বিজয় নির্বাক হইয়া বসিয়া রহিল। বৃদ্ধ বলিতে লাগিলেন, বিবাহ এ বাড়িতেই হবে? দেখতে একটু খারাপ দেখাবে, নইলে আমার বাড়িতেই হতে পারত। গগন চাটুর্যের কে এক পিসি আছে, সেই কন্যা সম্পাদন করবে। এখন কেবল মশায় রাজি হলেই হয়। বিজয় মুখ তুলিয়া বলিল, রাজি হয়ে আমাকে কি করতে হবে বলুন? তারা দেবেন না, এই তো। বেশ, তাই হবে। এখন আপনি আসুন। নমস্কার। নমস্কার মশাই, নমস্কার। হবেই তো, হবেই তো। আপনার ঠাকুর হলেন লক্ষপতি, প্রাতঃস্মরণীয় লোক। নাম করলে সুপ্রভাত হয়। তা হয়, আপনি এখন আসুন। আসি মশাই, আসি, নমস্কার। বলিয়া ত্রিলোচন প্রস্থান করিল। লোকটি চলিয়া গেল। বিজয় চুপ করিয়া বসিয়া নিজেকে বুঝাইতেছিল যে তাহার মাথা ব্যথা করিবার কি আছে। বস্তুত এছাড়া মেয়েটিরই বা উপায় কি? ব্যাপারটা অভাবিতপূর্বও নয়, সংসারে ঘটে না তাও নয়। তবে তাহার দুশ্চিন্তা কিসে? হঠাৎ বিনোদ ঘোষের কথা মনে পড়িল। সেদিন সে বলিতেছিল, অনুরাধা দাদার সঙ্গে এই বলিয়া ঝগড়া করিয়াছে যে কুলের গৌরব লইয়া সে কি করিবে। সহজে দুটা খাইতে পড়িতে যদি পায় সে যথেষ্ট। প্রতিবাদে গগন রাগ করিয়া বলিয়াছিল, তুই কি বাপ পিতারও নাম ডোবাতে চাস? অনুরাধা জবাব দিয়াছিল, তুমি তাদের বংশধর, নাম বজায় রাখতে পারো, রেখো, আমি পারব না। এ কথার বেদনা বিজয় বুঝিল না। নিজেও সে যে কৌলীন্য সম্মান এতটুকু বিশ্বাস করে তাও না। কিন্তু তবুও তাহার সহানুভূতি গিয়া পড়িল গগনের পরে, এবং অনুরাধার তীক্ষ্ণ প্রত্যুত্তরে যতই সে মনে মনে তোলাপাড়া করিতে লাগিল, ততই তাহাকে লজ্জাহীন, লোভী ও হীন বলিয়া মনে হইতে লাগিল। এদিকে উঠানে ক্রমশ লোক জমিতেছে। এইবার তাহাদিগকে লইয়া কাজ শুরু করিতে হইবে। কিন্তু আজ তাহার কিছুই ভালো লাগিল না। দারোয়ানকে দিয়া তাহাদের বিদায় করিয়া দিল, এবং একাকী বসিয়া থাকিতে না পারিয়া কি ভাবিয়া সে একেবারে বাটির মধ্যে আসিয়া উপস্থিত হইল। রান্নাঘরের সম্মুখে খোলা বারান্দা, মাদুর পাতিয়া অনুরাধা শুইয়া, তাহার দুই পাশে দুই ছেলে কুমার ও সন্তোষ। মহাভারতের গল্প চলিতেছে। রাত্রের রান্নাটা সে বেলাবেলি সারিয়া লইয়া নিত্যই এমনি ছেলেদের লইয়া সন্ধ্যার পরে গল্প করে। তারপর কুমারকে খাওয়াইয়া বাহিরে তাহার পিতার কাছে পাঠাইয়া দেয়। জ্যোৎস্নারাত্রি, ঘন পল্লব আম গাছের পাতার ফাঁক দিয়া আসিয়া টুকরা চাঁদের আলো স্থানে স্থানে তাহাদের গায়ের উপরে, মুখের পরে পড়িয়াছে। গাছের ছাওয়ায় একটা লোককে এদিকে আসতে দেখিয়া অনুরাধা চকিত হইয়া জিজ্ঞাসা করিল, কে? আমি বিজয়। তিনজনেই শশব্যস্ত উঠিয়া বসিল। সন্তোষ ছোটবাবুকে অত্যন্ত ভয় করে। প্রথম দিনের স্মৃতি সে ভুলে নাই। উসখুস করিয়া উঠিয়া গেল। কুমারও বন্ধুর অনুসরণ করিল। বিজয় বলিল, ত্রিলোচন গাঙ্গুলিকে আপনি চেনেন? আজ তিনি আমার কাছে এসেছিলেন। অনুরাধা বিস্মিত হইল। আপনার কাছে? কিন্তু আপনি তো তার খাতক নন। না, কিন্তু হলে হয়তো আপনার সুবিধে হতো। আমার একদিনের অত্যাচার আপনি আর একদিন শোধ দিতে পারতেন। অনুরাধা চুপ করিয়া রহিল। বিজয় বলিল, তিনি জানিয়ে গেলেন আপনার সঙ্গে তার বিবাহ স্থির হইয়াছে। এ কি সত্য? হ্যাঁ। আপনি নিজে উপযাচক হইয়া তাকে রাজি করিয়েছেন।
হ্যাঁ, তাই যদি হয়ে থাকে এ অত্যন্ত লজ্জার কথা। শুধু আপনার নয়, আমারও। আপনার লজ্জা কিসে? সে কথা জানাতেই আমি এসেছি। ত্রিলোচন বলে গেল, শুধু আমার তাড়াতেই বিভ্রান্ত হয়ে নাকি আপনি এ প্রস্তাব করেছেন। বলেছেন আপনার দাঁড়াবার স্থান নেই এবং বহু সাধ্য সাধনায় তাকে সম্মত করিয়াছেন। নইলে এ বয়সে বিবাহের ইচ্ছে সে ত্যাগ করেছিল। শুধু আপনার কান্নাকাটিতে দয়া করে ত্রিলোচন রাজি হয়েছে। হ্যাঁ, এ সবই সত্যি। বিজয় কহিল, আমার তাড়া দেওয়া আমি প্রত্যাহার করছি এবং নিজের আচরণের জন্য ক্ষমা প্রার্থনা করছি। অনুরাধা চুপ করিয়া রহিল। বিজয় বলিল, এবার নিজের তরফ থেকে আপনি প্রস্তাব প্রত্যাহার করুন। না, সে হয় না। আমি কথা দিয়েছি। সবাই শুনেছে, লোকে তাকে উপহাস করবে। এতে করবে না, বরঞ্চ ঢের বেশি করবে। তার উপযুক্ত ছেলেমেয়েদের সঙ্গে বিবাদ বাঁধবে। তাদের সংসারে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হবে। আপনার নিজের অশান্তির সীমা থাকবে না। এসবই কথা কি ভেবে দেখেননি? অনুরাধা মৃদুকণ্ঠে বলিল, দেখেছি। আমার বিশ্বাস এসব কিছু হবে না। শুনিয়া বিজয় অবাক হইয়া গেল। কহিল, সে বৃদ্ধ কটা দিন বাঁচবে আশা করেন? অনুরাধা বলিল, স্বামীর পরমায়ু সংসারের সকল স্ত্রীই বেশি আশা করে। এমন হতে পারে হাতের নোয়া নিয়ে আমি আগে চলে যাব। বিজয় এ কথার উত্তর খুঁজিয়া পাইল না। স্তব্ধভাবে দাঁড়াইয়া রহিল। কিছুক্ষণ এমনি নীরব কাটিলে অনুরাধা বিনীত স্বরে কহিল, আপনি আমাকে চলে যেতে হুকুম করছেন সত্যি, কিন্তু কোনোদিন তার উল্লেখ পর্যন্ত করেননি। দয়ার যোগ্য নই, তবুও যথেষ্ট দয়া করেছেন। মনে মনে আমি যে কত কৃতজ্ঞ তা জানাতে পারিনি। বিজয়ের কাছে উত্তর না পাইয়া সে বলিতে লাগিল, ভগবান জানেন, আপনার বিরুদ্ধে কারো কাছে আমি একটাও কথাও বলিনি। বললে আমার অন্যায় হতো, আমার মিছে কথা হতো। গাঙ্গুলি মশাই যদি কিছু বলে থাকেন সে তার নিজের কথা, আমার নয়। তবুও তার হয়ে আমি ক্ষমা প্রার্থনা করছি। বিজয় জিজ্ঞাসা করিল, আপনাদের কবে বিয়ে? 13ই জ্যৈষ্ঠ। তাহলে প্রায় মাসখানেক বাকি রইল না। হ্যাঁ, তাই। এর আর পরিবর্তন নেই বোধ করি। বোধহয় নেই। অন্তত সেই ভরসায় তিনি দিয়ে গেছেন। বিজয় বহুক্ষণ নীরবে থাকিয়া কহিল, তাহলে আর কিছু আমার বলার নেই। কিন্তু নিজের ভবিষ্যৎ জীবনটা একবার ভেবে দেখলেন না? আমার এই বড় পরিতাপ। অনুরাধা বলিল, একবার নয়, 100 বার ভেবে দেখেছি ছোটবাবু। এই আমার রাত্রি দিনের চিন্তা। আপনি আমার শুভাকাঙ্ক্ষী। আপনাকে কৃতজ্ঞতা জানাবার সত্যিই ভাষা খুঁজে পাইনি। কিন্তু আপনি নিজে একবার আমার সব কথা ভেবে দেখেন দেখি। অর্থ নেই, রূপ নেই, গৃহ নেই, অভিভাবকহীন, একাকী পল্লীগ্রামে অনাচার অত্যাচার থেকে কোথাওই গিয়ে দাঁড়াবার স্থান নেই। বয়স হলো 23-24। ইনি ছাড়া আমাকে কে বিয়ে করতে চাইবে বলুন তো? তখন অন্যের জন্যে কার কাছে গিয়ে হাত পেতে দাঁড়াবো? শুনে আপনারই বা কি মনে হবে? এসবই সত্য। প্রতিবাদে কিছু বলবার নেই। মিনিট 2-3 নিরুত্তরে দাঁড়াইয়া বিজয় গভীর অনুতাপের সহিত বলিল, এ সময়ে আপনার কি আমি কোনো উপকার করতে পারি নে? পারলে খুশি হব। অনুরাধা কহিল, আপনি আমার অনেক উপকার করেছেন, যা কেউ করত না। আপনার আশ্রয়ে আমি নির্ভয়ে আছি। ছেলে 2 আমার চন্দ্রসূর্যি, এই আমার ঢের। আপনার কাছে প্রার্থনা, শুধু মনে মনে আর আমাকে আমার দাদার দোষের ভাগী করে রাখবেন না। আমি জেনে কোনো অপরাধ করিনি, সে আমি জানতে পেরেছি। আপনাকে বলতে হবে না। এই বলিয়া বিজয় ধীরে ধীরে বাহিরে চলিয়া গেল। কলিকাতা হইতে কিছু তরিতরকারি ও
ফলমূল মিষ্টান্ন আনিয়াছিল। বিজয় চাকরকে দিয়া ঝুড়িটা আনিয়া রান্নাঘরের সম্মুখে নামাইয়া রাখিয়া বলিল, ঘরে আছেন নিশ্চয়? ভিতর হইতে মৃদুকণ্ঠে সাড়া আসিল, আছি। বিজয় বলিল, মুশকিল হইয়াছে আপনাকে ডাকার। আমাদের সমাজে হলে মিস চ্যাটার্জি কিংবা মিস অনুরাধা বলে অনায়াসে ডাকা চলত, কিন্তু এখানে তো অচল। আপনার ছেলে দুটোর কেউ উপস্থিত থাকলে তাদের মাসিমাকে ডেকে দে বলে কাজ চালুতুম, কিন্তু তারাও ফেরার। কি বলে ডাকি বলুন তো? অনুরাধা দ্বারের কাছে আসিয়া বলিল, আপনি মনিব, আমাকে রাধা বলে ডাকবেন। বিজয় বলিল, ডাকতে আপত্তি নেই, কিন্তু মনিবানা শব্দত্বের জোরে নয়। দায় ছিল গগন চাটুর্যের, কিন্তু সে দিল গা ঢাকা। মনিব বলে আপনি কেন মানতে যাবেন? আপনার গরজ কিসে? ভিতর হইতে শুধু শোনা গেল, এ কথা বলবেন না, আপনি মনিব বই কি। বিজয় বলিল, সে দাবি করি নে, কিন্তু বয়সের দাবি করি। আমি অনেক বড়। নাম ধরে ডাকলে যেন রাগ করবেন না। না, বিজয় এটা দেখিয়াছে যে ঘনিষ্ঠতা করার আগ্রহ তাহার দিকে দিয়া যত প্রবলই হোক, ও পক্ষ হইতে লেশমাত্র নয়। সে কিছুতে সম্মুখে আসে না, এবং সংক্ষেপে ও সম্ভ্রমের সঙ্গে বরাবরই আড়াল হতে উত্তর দেয়। বিজয় বলিল, বাড়ি থেকে কিছু তরিতরকারি, কিছু ফলমূল মিষ্টি এসে পৌঁছেছে। ঝুড়িটা তুলে রাখুন, ছেলেদের দেবেন। থাক, দরকার মতো রেখে আপনার বাইরে পাঠিয়ে দেব। না, সে করবেন না। আমার বামুনটা রাঁধতেও জানে না। দুপুর থেকে দেখছি চাদর মুড়ি দিয়ে পড়ে আছে। কি জানি আপনাদের দেশে ম্যালেরিয়া তাকে ধরল কিনা। তাহলে ভোগাবে, কিন্তু ম্যালেরিয়া তো আমাদের দেশে নেই। বামুন না উঠলে এবেলা আপনার রাঁধবে কে? বিজয় বলিল, এবেলার কথা ছেড়ে দিন, ভেবে দেখব কাল সকালে। আর কুকুরটা তো সঙ্গে আছে, শেষ পর্যন্ত চাকরকে দিয়ে কাজ চালিয়ে নিতে পারবো, কিন্তু তাতে কষ্ট হবে তো। না, নিজের অভ্যাস আছে। শুধু কষ্ট হতে পারে ছেলের খাবার কষ্ট চোখে দেখলে, কিন্তু সে ভার তো আপনি নিয়েছেন। কি রাঁধছেন এবেলা? ঝুড়িটা খুলে দেখুন না, যদি কাজে লাগে। কাজে লাগবে বই কি, কিন্তু এবেলা আমার রান্না নেই। নেই কেন? কুমারের একটু গা গরম হয়েছে, রাঁধলে সে খাবার উপদ্রব করবে। ওবেলায় যা আছে তাতে সন্তোষের চলে যাবে। গা গরম হয়েছে তার? কোথায় আছে সে? আছে আমার বিছানায় শুয়ে, সন্তোষের সঙ্গে গল্প করছে। আজ বলছিল বাইরে যাবে না, আমার কাছে শোবে। বিজয় বলিল, তা শোক, কিন্তু বেশি আদর পেলে মাসিমাকে ছেড়ে ও বাড়ি যেতে চাইবে না, তখন ওকে নিয়ে বিভ্রাট বাঁধবে। না, বাঁধবে না। কুমার অবাধ্য ছেলে নয়। বিজয় বলিল, কি হলে অবাধ্য হয় সে আপনি জানেন, কিন্তু শুনতে পাই আপনার পরে ও কম উৎপাত করে না। অনুরাধা কিছুক্ষণ চুপ করিয়া থাকিয়া বলিল, ও উপদ্রব যদি করে আমার পরেই করে, আর কারোর পরে করে না। বিজয় বলিল, সে আমি জানি, কিন্তু মাসি না হয় সহ্য করলে, কিন্তু জ্যাঠাইমা সইবে না। তার বিমাতা যদি আসেন, তিনি এতটুকু অত্যাচারও বরদাস্ত করবেন না। অভ্যাস বিগড়লে ওর বিপদ ঘটবে যে। ছেলের বিপদ ঘটবে এমন বিমাতা ঘরে আনবেন কেন? নাই বা আনলেন? বিজয় বলিল, আনতে হয় না। ছেলের কপাল ভাঙলে বিমাতা আপনি এসে ঘরে ঢোকেন। তখন বিপদ ঠেকাতে মাসির শরণাপন্ন হতে হয়, অবশ্য তিনি যদি রাজি হন। অনুরাধা বলিল, যার মা নেই মাসি তাকে ফেলতে পারে না, যত দুঃখে হোক মানুষ করে তোলেই। কথাটা শুনে রাখলুম। বলিয়া বিজয় চলিয়া যাইতেছিল, ফিরিয়া আসিয়া কহিল, যদি
অভিনয় মাপ করেন, একটা কথা জিজ্ঞাসা করি, করুন। কুমারের চিন্তা পরে করা যাবে, কারণ তার বাপ বেঁচে আছে। তাকে যত পাষণ্ড লোকে ভাবে সে তা নয়। কিন্তু সন্তোষ, তার তো বাপ মা দুইই গেছে। নতুন মেসো ত্রিলোচনের ঘরে যদি তার ঠাঁই না হয়, কি করবেন তাকে নিয়ে? ভেবেছেন সে কথা? অনুরাধা বলিল, মাসির ঠাঁই হবে, বোনপোর হবে না? হওয়াই উচিত। কিন্তু যেটুকু তার দেখতে পেলুম তাতে ভরসা বড় হয় না। এ কথার জবাব অনুরাধা তৎক্ষণাৎ দিতে পারিল না। ভাবিতে একটু সময় লাগিল। তারপরে শান্ত দৃঢ়কণ্ঠে কহিল, তখন গাছতলায় দুজনের স্থান হবে, সে কেউ বন্ধ করতে পারবে না। বিজয় বলিল, মাসির যোগ্য কথা অস্বীকার করি নে, কিন্তু সে সম্ভব নয়। তখন আমার কাছে তাকে পাঠিয়ে দেবেন। কুমারের বন্ধুও, সে যদি মানুষ হয়, সন্তোষও হবে। ভিতর হইতে আর কোনো জবাব আসিল না। বিজয় কিছুক্ষণ অপেক্ষা করিয়া বাহিরে চলিয়া গেল। ঘণ্টা ২-৩ পরে দ্বারের বাহিরে দাঁড়াইয়া সন্তোষ বলিল, মাসিমা, আপনাকে খেতে ডাকছেন। আমাকে? হ্যাঁ বলিয়া সে প্রস্থান করিল। অনুরাধার রান্নাঘরে খাবার ঠাই করা। বিজয় আসেন বসিয়া বলিল, রাত্রিটা অনায়াসে কেটে যেত, কেন আবার কষ্ট করলেন? অনুরাধা অনতিদূরে দাঁড়াইয়াছিল, চুপ করিয়া রহিল। ভোজ্য বস্তুর বাহুল্য নাই, কিন্তু যত্নের পরিচয় প্রত্যেকটি জিনিসে। কি পরিপাটি করিয়াই না খাবারগুলি সাজানো। আহারে বসিয়া বিজয় জিজ্ঞাসা করিল, কুমার কি খেলে? সাগু খেয়ে সে ঘুমিয়েছে, ঝগড়া করেনি আজ। অনুরাধা হাসিয়া ফেলিল, বলিল, আমার কাছে শোবে বলে আজ সে ভারী শান্ত। মোটে ঝগড়া করেনি। বিজয় বলিল, ওকে নিয়ে আপনার ঝঞ্ঝাট বেড়েছে, কিন্তু আমার দোষে নয়। ও নিজেই কি করেছে আপনার সংসারের মধ্যে নিঃশব্দে ঢুকে পড়ল, তা আমি ভাবি। আমিও ঠিক তাই ভাবি। মনে হয় ও বাড়ি চলে গেলে আপনার কষ্ট হবে। অনুরাধা চুপ করিয়া রহিল। পরে বলিল, নিয়ে যাবার আগে কিন্তু আপনাকে একটা কথা দিয়ে যেতে হবে। আপনাকে চোখ রাখতে হবে ও যেন কষ্ট না পায়। কিন্তু আমি তো থাকি বাইরে, নানা কাজে ব্যস্ত। কথা রাখতে পারবো বলে ভরসা হয় না। তাহলে আমার কাছে ওকে দিয়ে যেতে হবে। আপনি ভুলে যাচ্ছেন যে সে আরো অসম্ভব। এই বলিয়া বিজয় হাসিয়া খাওয়ার মন দিল। একসময়ে বলিল, আমার বৌদিদের আসার কথা ছিল, কিন্তু তারা বোধ করি আর এলেন না। কেন? যে খেয়ালে বলেছিলেন সম্ভবত সেটা কেটে গেছে। শহরের লোক পাড়াগাঁয়ে সহজে পা বাড়াতে চান না। এক প্রকার ভালোই হয়েছে। একা আমি তো আপনার যথেষ্ট অসুবিধে ঘটিয়েছি। তারা এলে সেটা বাড়ত। অনুরাধা এ কথার প্রতিবাদ করিয়া বলিল, এই বলা আপনার অন্যায়। বাড়ি আমার নয়, আপনাদের। তবুও আমি সমস্ত জায়গা জুড়ে বসে থাকব, তারা এলে রাগ করব, এর চেয়ে অন্যায় হতে পারে না? আমার সম্বন্ধে এমন কথা ভাবা আমার প্রতি সত্যিই আপনার অবিচার। যত দয়া আমাকে করছেন, আমার দিক থেকে এই কি তার প্রতিদান? এত কথা এমন করিয়া সে কখনো বলে নাই। জবাব শুনিয়া বিজয় আশ্চর্য হইয়া গেল। যতটা অশিক্ষিত এই পাড়াগাঁয়ের মেয়েটিকে সে ভাবিয়াছিল তাহা নয়। একটুখানি স্থির থাকিয়া আপন অপরাধ স্বীকার করিয়া কহিল, সত্যি এ কথা বলা আমার উচিত হয়নি। যাদের সম্বন্ধে এ কথা খাটে আপনি তাদের চেয়ে অনেক বড়। কিন্তু ২-৩ দিন পরেই আমি বাড়ি চলে যাব। এখানে এসে প্রথমে আপনার প্রতি নানা দুর্ব্যবহার করেছি, কিন্তু সে না জানার জন্যে। অথচ সংসারে এমনই হয়, এমনই ঘটে। তবুও যাবার আগে আমি গভীর লজ্জার সঙ্গে আপনার ক্ষমা ভিক্ষা করি। অনুরাধা মৃদুকণ্ঠে বলিল, ক্ষমা আপনি পাবেন না। পাব না? কেন? এসে পর্যন্ত যে অত্যাচার করেছেন তার ক্ষমা নেই।
এই বলিয়া সে হাসিয়া ফেলিল। প্রদীপের স্বল্প আলোকে তাহার হাসিমুখ বিজয়ের চোখে পড়িল, এবং মুহূর্তকালের এক অজানা বিস্ময়ে সমস্ত অন্তরটা দুলিয়া উঠিয়া আবার স্থির হইল। ক্ষণকাল নির্বাক থাকিয়া বলিল, সেই ভালো, ক্ষমায় কাজ নেই। অপরাধী বলেই যেন চিরকাল মনে পড়ে। উভয়ে নীরব। মিনিট ২-৩ ঘরটা সম্পূর্ণ নিস্তব্ধ হইয়া রহিল। নিঃশব্দতার ভঙ্গ করিল অনুরাধা। জিজ্ঞাসা করিল, আপনি আবার কবে আসবেন? মাঝে মাঝে আসতেই হবে জানি, যদিচ দেখা আর হবে না। পক্ষ হইতে ইহার প্রতিবাদ আসিল না। বুঝা গেল ইহা সত্য। খাওয়া শেষ হইলে বিজয় বাহিরে যাইবার সময়ে অনুরাধা বলিল, ঝুড়িটা অনেক রকম তরকারি আছে, কিন্তু বাইরে আর পাঠলুম না। কাল সকালে আপনি এখানেই খাবেন। তথাস্তু। কিন্তু বুঝেছেন বোধ করি, সাধারণের চেয়ে খিদেটা আমার বেশি। নইলে প্রস্তাব করতুম, শুধু সকালে নয়, নেমন্তন্ন মেয়াদটা বাড়িয়ে দিন, যে কটা দিন থাকি আপনার হাতে খেয়েই যেন বাড়ি চলে যেতে পারি। উত্তর আসিল, সে আমার সৌভাগ্য। পরদিন প্রভাতে বহুবিধ আহার্য দ্রব্য অনুরাধার রান্নাঘরে বারান্দায় আসিয়া পৌঁছিল। সে আপত্তি করিল না, তুলিয়া রাখিল। ইহার পরে ৩ দিনের স্থলে ৫ দিন কাটিল। কুমার সম্পূর্ণ সুস্থ হইয়া উঠিল। এই কয়দিন বিজয় ক্ষোভের সহিত লক্ষ্য করিল যে আদিত্যের ত্রুটি কোনো দিকে নাই, কিন্তু পরিচয়ের দূরত্ব তেমনি অবিচলিত রহিল। কোনো ছলেই তিলার্ধ সন্নিকটবর্তী হইল না। বারান্দায় খাবার জায়গা করিয়া দিয়া অনুরাধা ঘরের মধ্যে হইতে সাজাইয়া গুছাইয়া দেয়, পরিবেশন করে সন্তোষ। কুমার আসিয়া বলে, বাবা, মাসিমা বলছেন মাছের তরকারিটা অতখানি পড়ে থাকলে চলবে না, আর একটু খেতে হবে। বিজয় বলে, তোমার মাসিমাকে বলগে বাবাকে রাক্ষস ভাবা তার অন্যায়। কুমার ফিরিয়া আসিয়া বলে, মাছের তরকারি থাক, ও বোধ হয় ভালো হয়নি, কিন্তু কালকে মতো বাটিতে দুধ পড়ে থাকলে তিনি দুঃখ করবেন। বিজয় শুনাইয়া বলিল, তোমার মাসি যেন কাল থেকে গামলার বদলে বাটিতে করে দুধ দেন, তাহলে পড়ে থাকবে না। এমনি করি এই ৫টা দিন কাটিল। মেয়েদের যত্নের ছবিটা বিজয়ের মনে ছিল চিরদিনই অস্পষ্ট। মাকে সে ছোটবেলা হইতে অসুস্থ ও অপটু দেখিয়াছে। গৃহিণী কণার কোনো কর্তব্যই তিনি সম্পূর্ণ করিয়া উঠিতে পারেন নাই। নিজের স্ত্রীও ছিল মাত্র বছর ২ জীবিত, তখন তাহার পাঠ্যাবস্থা। ইহার পরে হইতে দীর্ঘকাল কাটিয়া গেল সুদূর প্রবাসে। সেদিকের অভিজ্ঞতা, ভালো মন্দ অনেক স্মৃতি মাঝে মাঝে মনে পড়ে, কিন্তু সমস্ত যেন অবাস্তব, বইয়ের পড়া কল্পিত কাহিনী, জীবনের সত্য প্রয়োজনে একেবারে সম্বন্ধবিহীন। আর আছে তাহার দাদার স্ত্রী প্রভাময়ী, যে পরিবারে বৌদিদের বিচার চলে, ভালো মন্দ আলোচনা হয়, সে পরিবার তাদের নয়। মাকে অনেকদিন কাঁদিতে দেখিয়াছে। বাবা বিরক্ত ও বিমর্ষ হইয়াছেন, কিন্তু এ সকল যে নিজেই অসঙ্গত ও অনধিকার চর্চা মনে করিয়াছে। জ্যাঠাইমা দেবর পুত্রের খোঁজ না রাখিলে, বধূ শ্বশুর শাশুড়ি সেবা না করিলে যে প্রচণ্ড অপরাধ হয়, এ ধারণা তাহার নয়। তাহার নিজের স্ত্রীকেও অনুরূপ আচরণ করিতে দেখিলে সে যে মর্মাহত হইত তাহাও নয়। কিন্তু তাহার এতকালের ধারণাকে এই শেষের ৫টা দিন যেন ধাক্কা দিয়া নড়বড়ে করিয়া দিল।
আজ সন্ধ্যার ট্রেনে তাহার যাত্রা করিবার সময় চাকর জিনিসপত্র বাঁধিয়া প্রস্তুত করিতেছে। আর ঘণ্টা কয়েক মাত্র দেরি। সন্তোষ আসিয়া আড়াল হইতে বলিল, মাসিমা খেতে ডাকছেন। এমন সময়ে হ্যাঁ বলিয়া সে সরিয়া পড়িল। বিজয় ভিতরে আসিয়া দেখিল যথারীতি বারান্দায় আসন পাতিয়া ঠাঁই করা হইয়াছে। মাসির গলা ধরিয়া কুমার বলিতেছিল, তাহার হাত হইতে নিজেকে মুক্ত করিয়া অনুরাধা রান্নাঘরে গিয়া প্রবেশ করিল। আসনে বসিয়া বিজয় কহিল, এ কি ব্যাপার? ভিতর হইতে অনুরাধা বলিল, দুটি খিচুড়ি রেঁধে রেখেছি, খেতে বসুন। জবাব দিতে গিয়া আজ বিজয়কে গলাটা একটু পরিষ্কার করিয়া লইতে হইল। কহিল, অসময়ে কেন আবার কষ্ট করতে গেলেন? আর যদি করিলেন, খান কতক লুচি ভেজে দিলেই হতো। অনুরাধা কহিল, লুচি তো আপনি খান না। বাড়ি পৌঁছতে রাত্রে 2-3টে বাজবে। না খেয়ে উপোস করে গেলেই কি কষ্ট আমার কম হবে? কেবলই মনে পড়বে ছেলেটা না খেয়ে গাড়িতে ঘুমিয়ে পড়েছে। বিজয় নীরবে কিছুক্ষণ আহার করিয়া বলিল, বিনোদকে বলে গেলুম সে যেন আপনাকে দেখে। যে কটা দিন এই বাড়িতে আছেন যেন অসুবিধে কিছু না হয়। সে আবার কিছুক্ষণ নীরবে থাকিয়া বলিল, আর একটা কথা জানিয়ে যাই, যদি দেখা হয় গগনকে বলবেন আমি তাকে মাফ করেছি, কিন্তু এ গায়ে যেন আর না সে আসে, এলে ক্ষমা করব না। কখনো দেখা হলে তাকে জানাবো। এই বলিয়া অনুরাধা ক্ষণকাল মৌন থাকিয়া কহিল, মুশকিল হয়েছে কুমারকে নিয়ে। আজ সে কিছুতেই যেতে চাচ্ছে না। অথচ কেন যে চাচ্ছে না তাও বলে না। বিজয় কহিল, বলতে চায় না, নিজে জানে না বলে। অথচ মনে মনে বোঝে সেখানে গেলে ওর কষ্ট হবে। কষ্ট হবে কেন? সে বাড়ির নিয়ম ওই। কিন্তু হলোই বা কষ্ট, এর মধ্যে দিয়েই তো এই এত বড় হলো। তাহলে গিয়ে কাজ নেই, থাক আমার কাছে। বিজয় সাহস্যে কহিল, আমার আপত্তি নেই, কিন্তু বড়জোর এই মাসটা, তার বেশি তো থাকতে পারবে না, তাতে লাভ কি? উভয়ে মৌন হইয়া রহিল। অনুরাধা বলিল, ওর বিমাতা যিনি আসবেন শুনেছি তিনি শিক্ষিত মেয়ে। হ্যাঁ, তিনি বিএ পাশ করেছেন। কিন্তু বিএ পাশ তো ওর জ্যাঠাইমাও করেছেন। নিশ্চয়ই করেছেন, কিন্তু বিএ পাশের কেতাবের মধ্যে দেওরপোকে যত্ন করার কথা লেখা নেই। সে পরীক্ষা তাকে দিতে হয়নি। কিন্তু রুগ্ন শ্বশুর শাশুড়ি, সে কথাও কি কেতাবে লেখে না? না। এই প্রস্তাব আরো হাস্যকর। হাস্যকর নয়, এমন কি কিছু আছে? আছে, বিন্দুমাত্র অনুযোগ না করাই হচ্ছে আমাদের সমাজের সুভদ্র বিধি। অনুরাধা ক্ষণকাল মৌন থাকিয়া বলিল, এ বিধি আপনাদেরই থাক, কিন্তু যে বিধি সকলে সমান সে হচ্ছে এই যে, ছেলের চেয়ে বিএ পাশ বড় নয় এমন মেয়েকে ঘরে আনা অনুচিত। কিন্তু আনতে কাউকে তো হবেই। যে দলের আবহাওয়া মধ্যে গিয়ে আমরা দাঁড়িয়েছি, সেখানে বিএ পাশ নইলে মানও বাঁচে না, মনও বোঝে না, এবং বোধ হয় ঘরেও চলে না। মা বাপ মরা বোনপোর জন্যে গাছতলা শিকার করে নিতে চায়, এমন মেয়ে নিয়ে আমাদের বনবাস করা চলে, কিন্তু সমাজে বাস করা চলে না। অনুরাধা কণ্ঠস্বর পলকের জন্য তীক্ষ্ণ হইয়া উঠিল না। সে হবে না। একজন নির্দয় বিমাতার হাতে তুলে দিতে ওকে আপনি পারবেন না। বিজয় কহিল, সে ভয় নেই, কারণ তুলে দিলেও হাত থেকে আপনি গড়িয়ে কুমার নিচে এসে পড়বে। কিন্তু তাই বলে তিনি নির্দয় নয়।
এবং আমার ভাবী পত্নীর সপক্ষে আপনার কথা আমি তীব্র প্রতিবাদ করি। মার্জিত রুচিসম্মত উদাস অবহেলায় তাদের নেতিয়ে পড়া আত্মীয়তায় বর্বরতার লেশ নেই, এ দোষটা দেবেন না। অনুরাধা হাসিয়া বলিল, প্রতিবাদ যত খুশি করুন, কিন্তু জিজ্ঞাসা করি, নেতিয়ে পড়া আত্মীয়তার মানেটা হলো কি? বিজয় বলিল, ও আমাদের বড় সার্কেলের পারিবারিক বন্ধন। ওর কোড আলাদা, চেহারা স্বতন্ত্র, ওর শেকড় টানে না রস। পাতার রং সবুজ না হতেই ধরে হলুদের বর্ণ। আপনি পাড়াগাঁয়ে গৃহস্থ ঘরের মেয়ে, স্কুলে কলেজে পড়ে পাশ করেননি, পার্টিতে পিকনিকে মেশেননি। ওর নিগৃঢ় অর্থ আপনাকে আমি বোঝাতে পারবো না। কেবল এইটুকু আশ্বাস দিতে পারি, কুমারের বিমাতা এসে তাকে বিষ খাওয়াবার আয়োজন করবেন না। চাবুক হাতে তাড়া করেও বেড়াবেন না, কারণ সে মার্জিত রুচি বিরুদ্ধ আচরণ। সুতরাং সেদিকে নির্ভয় হতে পারেন। অনুরাধা বলিল, আমি তার কথা ছেড়ে দিলুম, কিন্তু আপনি নিজে দেখবেন, কথা দিন, এই আমার মিনতি। বিজয় কহিল, কথা দিতেই ইচ্ছে করে, কিন্তু আমার স্বভাবও আলাদা, অভ্যাসও আলাদা। আপনার আগ্রহ স্মরণ করে মাঝে মাঝে দেখবার চেষ্টা করব, কিন্তু যতটা আপনি চান তা পেরে উঠব মনে হয় না। কিন্তু আমার খাওয়া শেষ হলো, এখন যাই, যাবার উদ্যোগ করি গে। বলিয়া সে উঠিয়া পড়িল। কহিল, রইল কুমার আপনার কাছে, ওকে ছাড়বার দিন এলে দেবেন বিনোদকে দিয়ে কলিকাতায় পাঠিয়া। প্রয়োজন হয় অসংকোচে সন্তোষকেও সঙ্গে দেবেন। প্রথমে এসে যে ব্যবহার করেছি ঠিক সেই আমার প্রকৃত নয়, এ ভরসা আর একবার দিয়ে চললুম। আমার বাড়িতে কুমারের চেয়ে বেশি অনাদর সন্তোষের ঘটবে না। বাড়ির সম্মুখে ঘোড়ার গাড়ি দাঁড়াইয়া জিনিসপত্র বোঝাই দেওয়া হইয়াছে। বিজয় উঠিতে যাইতেছে, কুমার বলিল, বাবা, মাসিমা ডাকছেন একবার। সদর দরজার পাশে দাঁড়াইয়া অনুরাধা কহিল, প্রণাম করব বলে ডেকে পাঠলুম, আবার কবে যে করতে পারবো জানি নে। এই বলিয়া গলায় আঁচল দিয়া দূর হতেই প্রণাম করিল। উঠিয়া দাঁড়াইয়া কুমারকে কোলে কাছে টানিয়া লইয়া বলিল, ঠাকুরমাকে ভাবতে বারণ করবেন, যে কটা দিন ছেলেটা আমার কাছে রইল অযত্ন হবে না। বিজয় হাসিয়া বলিল, বিশ্বাস করা কঠিন। কঠিন কার কাছে? আপনার কাছেও নাকি? বলিয়া সে হাসিতে গিয়া দুজনের চোখাচোখি হইল। বিজয় স্পষ্ট দেখিতে পাইল তাহার চোখের পাতা দুটি জলে ভেজা। মুখ নামাইয়া বলিল, কুমারকে নিয়ে গিয়ে কিন্তু কষ্ট দেবেন না, না যেন। আর বলতে পাবো না বলেই বারবার করে বলে রাখছি, আপনাদের বাড়ি কথা মনে হলে ওকে পাঠাতে আমার ইচ্ছে হয় না। নাই বা পাঠালেন। প্রত্যুত্তরে সে শুধু একটা নিঃশ্বাস চাপিয়া চুপ করিয়া রহিল। বিজয় বলিল, যাবার পূর্বে আপনার প্রতিশ্রুতির কথাটা আর একবার স্মরণ করিয়ে দিয়ে যাই। কথা দিয়েছেন কখনো কিছু প্রয়োজন হলে চিঠি লিখে আমাকে জানাবেন। আমার মনে আছে, জানি। গাঙ্গুলি মশাইয়ের কাছে ভিক্ষুকের মতোই আমাকে চাইতে হবে। মনে সমস্ত ধিক্কার বিসর্জন দিয়েই চাইতে হবে। কিন্তু আপনার কাছে তো নয়। যা চাইব স্বচ্ছন্দে চাইব। কিন্তু মনে থাকে যেন। এই বলিয়া বিজয় যাইতে উদ্যত হইলে সে কহিল,
তবে আপনিও একটা প্রতিশ্রুতি দিয়ে যান। বলুন, প্রয়োজন হলে আমাকেও জানাবেন। জানাবার মতো আমার কি প্রয়োজন হবে অনুরাধা? তা কি করে জানবো? আমার আর কিছু নেই, কিন্তু প্রয়োজন হলে প্রাণ দিয়ে সেবা করতেও তো পারবো। আপনাকে ওরা করতে দেবে কেন? আমাকে কেউ বাধা দিতে পারবে না। কুমার আসে নাই শুনিয়া মা আতঙ্কে শিহরিয়া উঠিলেন। সে কি কথা রে? যার সঙ্গে ঝগড়া তার কাছেই ছেলে রেখে এলি? বিজয় বলিল, যার সঙ্গে ঝগড়া সে গিয়ে পাতালে ঢুকেছে মা। তাকে খুঁজে বার করা সাধ্য কার? তোমার নাতি রইল তার মাসির কাছে। দিন কয়েক পরে আসবে। হঠাৎ মাসি এলো কোথা থেকে রে? বিজয় বলিল, ভগবানের তৈরি সংসারে হঠাৎ করে যে কোথা থেকে এসে পৌঁছায় মা, কেউ বলতে পারে না। হুম, যে তোমার টাকা করে নিয়ে ডুব মেরেছে, এ সেই গগন চাটুর্যের ছোট বোন। বাড়ি থেকে একেই তাড়াবো বলে লাঠিসোঁটা পেয়াদা পাইক নিয়ে রণসজ্জায় যাত্রা করেছিলুম, কিন্তু তোমার আপনার নাতি করলে গোল। এমনই তার আঁচল চেপে রইল যে দুজনকে একসঙ্গে না তাড়ালে আর তাড়ানো চলল না। মা ব্যাপারটা আন্দাজ করিয়া জিজ্ঞাসা করিলেন, কুমার বুঝি তার খুব অনগত হয়ে পড়েছে? মেয়েটা খুব যত্ন আত্তি করে বুঝি? বাছা যত্ন তো কখনো পায় না। এই বলিয়া তিনি নিজেই অস্বাস্থ্য স্মরণ করিয়া নিঃশ্বাস ফেলিলেন। বিজয় বলিল, আমি ছিলুম বাইরে, বাড়ির ভেতরে কে কাকে কি যত্ন করত চোখে দেখিনি, কিন্তু আসবার সময় কুমার মাসিকে ছেড়ে কিছুতে আসতে চাইলেন না। তার তথাপি সন্দেহ ঘুচিল না। বলিল, ওরা পাড়াগাঁয়ের মেয়ে, কত রকম জানে, সঙ্গে না এনে ভালো করিসনি বাবা। বিজয় বলিল, তুমি নিজে পাড়াগাঁয়ের মেয়ে হয়ে পাড়াগাঁয়ের বিরুদ্ধে তোমার এই নালিশ? শেষকালে তোমার বিশ্বাস গিয়া পড়িল বুঝি শহরের মেয়ের উপর? শহরের মেয়ে, তাদের চরণে কোটি কোটি নমস্কার। এই বলিয়া দুই হাত এক করিয়া কপালে ঠেকাইলেন। বিজয় হাসিয়া ফেলিল। মা বলিলেন, হাসছিস কি রে? আমার দুঃখ কেবল আমিই জানি, আর জানেন তিনি। বলিতে বলিতে তাহার চোখ ছলছল করিয়া আসিল। কহিলেন, আমরা যখনকার সে পাড়াগাঁয় আর কি আছে বাবা? দিনকাল সব বদলে গেছে। বিজয় বলিল, অনেক বদলেছে, কিন্তু যতদিন তোমরা বেঁচে আছো বোধ হয় তোমাদের পুণ্যেই এখনো কিছু বাকি আছে। মা একেবারে লোপ পায়নি, তারই একটুখানি এবারে দেখে এলুম, কিন্তু তোমাকে যে সে জিনিস দেখাবার জো নেই, এই দুঃখটা মনে রইল। এই বলিয়া সে অফিসে বাহির হইয়া গেল। অফিসের কাজে তাড়াতেই ব্যস্ত হইয়া তাহাকে চলিয়া আসিতে হইয়াছে। বিকালে অফিস হইতে ফিরিয়া বিজয় ও মহলে বউদিদির সঙ্গে দেখা করিতে গেল। গিয়া দেখিল সেখানে বিধিয়াছে কুরুক্ষেত্রের কাণ্ড। প্রসাধনের জিনিসপত্র ইতস্তত বিক্ষিপ্ত। দাদা ইজি চেয়ারের হাতলে বসিয়া প্রবল কণ্ঠ বলিতেছেন, কক্ষনো না, যেতে হয় একলা যাও, এমন কুটুম্বিতিও আমি দাঁড়িয়ে, ইত্যাদি। আকস্মাৎ বিজয়কে দেখিয়া প্রভা হাউমাউ করিয়া কাঁদিয়া ফেলিল। ঠাকুরপো, তারা যদি শীতাংশুর সঙ্গে অনিতার বিয়ে ঠিক করে থাকে, সে কি আমার দোষ? আজ পাকা দেখা, উনি বলছেন যাবেন না, তার মানে আমাকেও যেতে দেবেন না। দাদা গর্জিয়া উঠিলেন, তুমি জানতে না বলতে চাও? আমার সঙ্গে এ জুচ্চুরি চালাবার এতদিন কি দরকার ছিল? কথাটা সহসা ধরিতে না পারিয়া বিজয় হতবুদ্ধি হইল।
কিন্তু বুঝিতে বিলম্ব হইল না। কহিল, রস রস হয়েছে, কি বলো তো? অনিতার সঙ্গে শীতাংশু ঘোষালের বিয়ের সম্বন্ধ পাকা হয়েছে। আজ তারই পাকা দেখা। আই এম থ্রোন কমপ্লিটলি ওভারবোর্ড। দাদা হুঙ্কার দিলেন, হুম। আর উনি বলতে চান কিছুই জানেন না। প্রভা কাঁদিয়া বলিল, আমি কি করতে পারি ঠাকুরপো? দাদা রয়েছেন, মা রয়েছেন, মেয়ে নিজে বড় হয়েছে। তারা যদি কথা ভাঙে, আমার দোষ কি? দাদা বলিলেন, দোষ এই যে তারা ধাপ্পাবাজ, ভণ্ডু, মিথ্যাবাদী। একদিকে কথা দিয়ে আর একদিকে গোপনে টোপ ফেলে বসেছিল। এখন লোকে মুখ টিপে হাসবে। আমি ক্লাবে পার্টিতে লজ্জায় মুখ দেখাতে পারবো না। প্রভাত এমনই কান্নার সুরে বলিতে লাগিল, এমন ধারা কি আর হয় না? তাতে তোমার লজ্জা কিসের? আমার লজ্জা সে তোমার বোন বলে। আমার শ্বশুরবাড়ি সবাই জোচ্চোর বলে, তাতে তোমার একটা বড় অংশ আছে বলে। দাদার মুখের প্রতি চাহিয়া এবার বিজয় হাসিয়া ফেলিল, কিন্তু তৎক্ষণাৎ হেঁট হইয়া প্রভার পায়ের ধুলো মাথায় লইয়া প্রসন্ন মুখে কহিল, বৌদি, দাদা যত গর্জন করুক, আমি রাগ বা দুঃখ তো করবই না, বরঞ্চ সত্যি যদি এতে তোমার অংশ থাকে, তোমার কাছে আমি চিরকৃতজ্ঞ থাকব। মুখ ফিরিয়া বলিল, দাদা, রাগ করা তোমার সত্যি বড় অন্যায়। এ ব্যাপারে কথা দেওয়ার কোনো অর্থ নেই। যদি পরিবর্তনের সুযোগ থাকে, বিয়েটা তো ছেলেখেলা নয়। শীতাংশু আইসিএস হয়ে ফিরেছেন, সে একটা বড় দরের লোক। অনিতা দেখতে ভালো, বিএ পাশ করেছে, আর আমি এখানেও পাশ করিনি, বিলেতেও 7-8 বছর কাটিয়ে একটা ডিগ্রি জোগাড় করতে পারিনি। সম্প্রতি কাঠের দোকানে কাঠ বিক্রি করে খাই। না আছে পদ, গৌরব, না আছে খেতাব। অনিতা কোনো অন্যায় করেনি দাদা। দাদা সরোষে কহিলেন, 100 বার অন্যায় করেছে। তুই বলতে চাস এতে তোর কোনো কষ্ট হয়নি? বিজয় কহিল, দাদা, তুমি গুরুজন, মিথ্যে বলবো না। এই তো 5 ছুঁয়ে বলছি, আমার এতটুকু দুঃখ নেই। নিজের পুণ্যে তো নয়, কার পুণ্যে ঘটলো জানি নে, কিন্তু মনে হচ্ছে যেন আমি বেঁচে গেলুম। বৌদি, চলো, আমি তোমাকে নিয়ে যাই। দাদার ইচ্ছে হয় রাগ করে বসে থাকুক, কিন্তু আমরা, চলো, তোমার বোনের পাকা দেখার পেট পুরে খেয়ে আসি গিয়ে। প্রভা তাহার মুখের প্রতি চাহিয়া বলিল, তুমি কি আমাকে ঠাট্টা করছো ঠাকুরপো? না বৌদি, ঠাট্টা করিনি। আজ একান্ত মনে তোমার আশীর্বাদ প্রার্থনা করি। তোমার বরে ভাগ্য যেন এবার আমাকে মুখ তুলে চায়। কিন্তু আর দেরি করো না, তুমি কাপড় পরে নাও, আমিও অফিসের পোশাকটা ছেড়ে আসি গিয়ে, বলিয়া সে দ্রুত চলিয়া যাইতেছিল। দাদা বলিলেন, তোর নেমন্তন্ন নেই, তুই সেখানে যাবি কি রে? বিজয় থমকিয়া দাঁড়াইয়া বলিল, তা বটে, তারা হয়তো লজ্জা পাবে, কিন্তু বিনা আহ্বানে কোথাও যেতেই আজ আমার সংকোচ নেই। ছুটে গিয়ে বলতে ইচ্ছে হচ্ছে, অনিতা, তুমি আমাকে ঠকাওনি, তোমার উপর আমার রাগ নেই, জ্বালা নেই, প্রার্থনা করে তুমি সুখী হও। দাদা, আমার মিনতি রাখো, রাগ করে থেকো না, বৌদিকে নিয়ে যাও, অন্তত আমার হয়ে অনিতাকে আশীর্বাদ করে এসো তোমরা। দাদা ও বৌদি উভয়েই হতবুদ্ধির মতো তাহার দিকে চাহিয়া রহিল। সহসা উভয়ের চোখ পড়িল বিজয়ের মুখের পরে। বিদ্রূপের সত্যই কোনো চিহ্ন নাই, ক্রোধের অভিমানও লেশমাত্র ছায়া কণ্ঠস্বরে পড়ে নাই। সত্যই যেন কোনো সুনিশ্চিত বিপদের ফাঁস এড়াইয়া
মন তাহার অকৃত্রিম পুলকে ভরিয়া গেছে। বোনের কাছে এই ইঙ্গিত উপভোগ্য নয়। অপমানের ধাক্কায় প্রভার অন্তরটা সহসা জ্বলিয়া গেল। কি যেন একটা বলিতেও চাহিল, কিন্তু কণ্ঠ রুদ্ধ হইয়া উঠিল। বিজয় বলিল, বৌদি, আমার সকল কথা বলবার আজও সময় আসেনি। কখনো আসবে কিনা তাও জানি নে। যদি আসে কোনোদিন, সেদিন কিন্তু তুমিও বলবে, ঠাকুরপো, তুমি ভাগ্যবান, তাই তোমাকে আশীর্বাদ করি। একটা অনুরোধ রইলো তোমাদের কাছে। যদি গল্পটি ভালো লাগে এবং এই ধরনের নিত্য নতুন গল্প শোনার জন্য চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন।